আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি মনে করেন ইরান ইচ্ছাকৃতভাবে যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক চুক্তিতে যেতে বিলম্ব করছে। ট্রাম্প বলেন তাদের অবশ্যই পারমাণবিক অস্ত্রের মালিক হওয়ার ইচ্ছা ত্যাগ করতে হবে, অন্যথায় পারমাণবিক প্রকল্পে সামরিক হামলার মুখোমুখি হতে হবে। শনিবার ওমানে ইরানের সাথে বৈঠকের বিষয়ে ট্রাম্প সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, আমার মনে হয় ইরান আমাদের ঠকাচ্ছে। শনিবার ওমানে বৈঠকের পর উভয় পক্ষ বলেছে তাদের মধ্যে ইতিবাচক ও গঠনমূলক আলোচনা হয়েছে। আগামী শনিবার দুই পক্ষের মধ্যে দ্বিতীয় দফার সংলাপ হওয়ার কথা রয়েছে। একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে দ্বিতীয় দফার সংলাপ ইটালির রোম শহরে হতে পারে, যদিও ইরান বলছে সংলাপ ওমানেই হবে। ট্রাম্প সোমবার বলেন ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না, তাদের এই আকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে। যুক্তরাষ্ট্র বিকল্প হিসেবে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার কথা চিন্তা করছে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন অবশ্যই সেটি করা হয়েছে। তিনি বলেন কোনো প্রতিক্রিয়া এড়ানোর জন্য ইরানকে দ্রুত অগ্রসর হওয়া উচিত, কারণ তারা পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি রয়েছে। এর আগের দিন ট্রাম্প ইরানের বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত নেবেন বলে আশা প্রকাশ করেছেন। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের জানান তিনি ইরান বিষয়ক উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করছেন এবং আশা করছেন খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন। তবে ট্রাম্প এই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। এ বিষয় সম্পর্কে জানেন এমন দুই সূত্র মার্কিন গণমাধ্যম এক্সিওসকে জানিয়েছে যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু চুক্তি নিয়ে আগামী শনিবার দ্বিতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হবে। সংলাপের বিষয়ে ট্রাম্প এদিন আরও বলেন, চূড়ান্ত ফল না আসা পর্যন্ত কিছুই আসে যায় না। এ কারণে আমি বিষয়টি নিয়ে কথা বলতে পছন্দ করি না। তবে সবকিছু ঠিকমতোই আগাচ্ছে। আমি মনে করি ইরান পরিস্থিতির ভালো অগ্রগতি হচ্ছে। যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক ইস্যুতে সংলাপের মাঝে রাশিয়া সফরে যাচ্ছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। একজন মুখপাত্র জানিয়েছেন চলতি সপ্তাহেই মস্কোর সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী। সেখানে পশ্চিমাদের সাথে পারমাণবিক চুক্তি ও যুক্তরাষ্ট্রের সাথে সংলাপের প্রসঙ্গ নিয়ে আলোচনা হবে রুশ কর্মকর্তাদের সাথে। 2015 সালে পশ্চিমাদের সাথে ইরানের যে চুক্তি হয়েছিল সেটি জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন নামে পরিচিত। সেই চুক্তির প্রসঙ্গ টেনে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকি তাসনিম নিউজকে বলেন, ওই চুক্তিটি এখনও আইনগতভাবে জীবিত আছে, এর সুনির্দিষ্ট পক্ষ রয়েছে এবং আমরা এই অনুযায়ী অগ্রসর হব। পররাষ্ট্রমন্ত্রীর রাশিয়া সফরটি পূর্ব নির্ধারিত জানিয়ে এই মুখপাত্র বলেন তিনি রুশ কর্মকর্তাদের পারমাণবিক চুক্তি ও যুক্তরাষ্ট্রের সাথে সাম্প্রতিক সংলাপের বিষয়ে আলোচনা করবেন। ইরান ও রাশিয়া পরস্পরের সহযোগিতা ও মিত্র হিসেবে পরিচিত। বাণিজ্য, কূটনীতি ও সামরিক সহযোগিতার ক্ষেত্রে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আবার উভয় দেশের সাথে বৈরিতা রয়েছে যুক্তরাষ্ট্রের। হামাসকে নিরস্ত্র করার শর্তে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির জন্য প্রস্তাব দিয়েছে মিশর। এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। তারা জানিয়েছে স্বাধীনতাকামী যোদ্ধারা কারো চাপে অস্ত্র ত্যাগ করবে না। নাম প্রকাশে অনিচ্ছুক হামাসের এক সিনিয়র নেতা আল জাজিরাকে জানিয়েছেন হামাস মিশরের কাছ থেকে নতুন একটি যুদ্ধবিরতি প্রস্তাব পেয়েছে, তবে মিশরীয় পক্ষ জোর দিয়ে বলেছে যে ফিলিস্তিনি গোষ্ঠী অস্ত্র সমর্পণ না করা পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো চুক্তি সম্ভব না। ওই নেতা আরও বলেন, মিশরের প্রস্তাবে আমাদের প্রতিনিধি দল বিস্মিত হয়েছে। তাদের প্রস্তাবে প্রতিরোধ যোদ্ধাদের নিরস্ত্রীকরণের বিষয় অন্তর্ভুক্ত। মিশর আমাদের জানিয়েছে যে প্রতিরোধের নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা না করে যুদ্ধ বন্ধে কোনো চুক্তি হবে না। তবে হামাস তার অবস্থানে অনড়। তারা বলছে যে কোনো চুক্তি হওয়া উচিত গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধ এবং ফিলিস্তিনি ভূখণ্ড থেকে তাদের সেনা প্রত্যাহারকে কেন্দ্র করে। ওই হামাস নেতা আরও বলেছেন হামাসের অস্ত্র আলোচনার বিষয় নয়। ইসরায়েল বারবার জোর করে বলছে যে যুদ্ধ শেষ করতে হলে হামাসকে অবশ্যই পরাজিত হতে হবে, যার মধ্যে অস্ত্র সমর্পণ অন্তর্ভুক্ত। দীর্ঘ 15 মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত 19 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় ইসরায়েল। তবে মার্চের মাঝামাঝির দিকে সে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে ফের গাজায় বিমান ও স্থল হামলা শুরু করে দখলদার বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে 18 মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 1574 ফিলিস্তিনি নিহত এবং 4115 জন আহত হয়েছেন। বিশ্বব্যাংকের কাছে প্রায় $15 মিলিয়ন ঋণ আছে গৃহযুদ্ধ বিধ্বস্ত দেশ সিরিয়ার। বাশার আল আসাদের পতনের পর দেশটির অর্থনৈতিক অবস্থা এখনও তেমন স্থিতিশীল হয়নি যে এই পরিমাণ ঋণ শোধ করতে পারবে তারা। তবে সৌদি আরব সিরিয়ার এই ঋণ পরিশোধের পরিকল্পনা করছে বলে জানিয়েছে রয়টার্স। বিশ্লেষকরা বলছেন সৌদি আরবের এই পদক্ষেপ সিরিয়ার পুনর্গঠন ও বিপর্যস্ত সরকারি খাতকে সহায়তার জন্য মিলিয়ন মিলিয়ন ডলারের অনুদানের পথ প্রশস্ত করবে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা
রয়টার্সকে জানিয়েছেন, সৌদি আরবের এই পরিকল্পনার কথা আগে প্রকাশিত হয়নি। গত ডিসেম্বরে বাশার সরকারকে উৎখাতের পর সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হন আহমেদ আল শারা। এরপর তিনি একটি অন্তর্বর্তী সংবিধানে স্বাক্ষর করেন। তবে এত কিছুর পর এবারই প্রথম সৌদি আরব সিরিয়াকে অর্থায়ন করছে বলে জানা গেছে। এর আগে সৌদি আরবকে এমন কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। অনেকেই বলছেন, সৌদি আরবের এই পরিকল্পনা সিরিয়ার জন্য গুরুত্বপূর্ণ উপসাগরীয় আরব দেশগুলোর সমর্থনের ইঙ্গিত। এর আগে দোহার একটি তহবিল মার্কিন নিষেধাজ্ঞার অনিশ্চয়তার কারণে আটকে গেছিল। কিন্তু গত মাসে জর্ডানের মাধ্যমে সিরিয়াকে গ্যাস সরবরাহের একটি পরিকল্পনা ঘোষণা করে কাতার। এতে সিরিয়ার বিদ্যুৎ সরবরাহ উন্নত হবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট একটি সূত্র রয়টার্সকে জানায়, কাতারের এই পদক্ষেপে ওয়াশিংটনের অনুমোদন রয়েছে। বিশ্বব্যাংকের কাছে সিরিয়ার প্রায় $15 মিলিয়ন ঋণ রয়েছে। এর মধ্যে অন্য কোনো আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান থেকে অনুদান পেতে চাইলে সিরিয়াকে আগে এই ঋণ পরিশোধ করতে হবে। তবে দামেস্কের কাছে বৈদেশিক মুদ্রার অভাব রয়েছে। অন্যদিকে বিদেশে জব্দ থাকা সম্পদ ব্যবহার করে ঋণ পরিশোধের বিষয়ে যে পরিকল্পনা করা হয়েছিল তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এমন সময় তাদের পাশে দাঁড়াচ্ছে সৌদি আরব। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ইসরায়েলের শত্রু বলে আখ্যায়িত করেছেন দেশটির সাবেক সেনাপ্রধান ড্যান হালুৎজ। এমনকি নেতানিয়াহুকে বন্দী করে কারাগারে পাঠানো উচিত বলেও মন্তব্য করেছেন তিনি। বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক প্রধান ড্যান হালুৎজ সোমবার প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ইসরায়েলের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি স্বরূপ শত্রু বলে অভিহিত করেন। ইসরায়েলি চ্যানেল 12কে তিনি বলেন, একজন শত্রু যিনি ইসরায়েলের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি স্বরূপ এবং তার নাম বেনিয়ামিন নেতানিয়াহু। শত্রুকে দমন করা উচিত অথবা বন্দী করা উচিত, তবে হত্যা করা উচিত নয়। নেতানিয়াহুর লিকুদ পার্টি হালুৎজ এই মন্তব্যের নিন্দা জানিয়েছে। দলটি বলেছে, গণতন্ত্রের বিরুদ্ধে গুরুতর এই উস্কানি প্রধানমন্ত্রীকে হত্যা করতে চরম বামপন্থীদের উৎসাহিত করবে। দলটি আরও বলছে, আইডিএফ ইতিহাসে সবচেয়ে ব্যর্থ চিফ অব স্টাফ হালুৎজ প্রধানমন্ত্রীকে এমন শত্রু বলে অভিহিত করেছেন যাকে বন্দী করা উচিত। এটি মত প্রকাশের স্বাধীনতা নয়। এদিকে গাজায় বন্দী জিম্মিদের মুক্তিকে অগ্রাধিকার ও সেখানে যুদ্ধের অবসানের দাবিতে ইসরায়েলের সরকারকে চিঠি দিয়েছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক সহ 1525 জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা ও সদস্য। এহুদ বারাক 2007 সালের জুন থেকে 2013 সালের মার্চ পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন। তার আগে 1991 সাল থেকে 1995 সাল পর্যন্ত ছিলেন সেনাপ্রধান। এহুদ বারাকের পাশাপাশি চিঠিতে স্বাক্ষরকারী সাবেক সেনা কর্মকর্তাদের মধ্যে ইসরায়েলের সেনাবাহিনীর সাবেক সেন্ট্রাল কমান্ড চিফ, সাবেক চিফ অব স্টাফ, সামরিক গোয়েন্দা বিভাগের সাবেক প্রধান উল্লেখযোগ্য। স্বাক্ষরকারীদের মধ্যে যারা বর্তমানে চাকরিরত আছেন তাদের প্রায় সবাই বাহিনীর ট্যাঙ্ক ও সাজোয়া যান ইউনিটের। এই স্বাক্ষরকারীদের মধ্যে জেনারেল থেকে শুরু করে সাধারণ পদাতিক সব পদমর্যাদার সেনা কর্মকর্তা ও সদস্য রয়েছেন। চিঠিতে সরকারের উদ্দেশ্যে বলা হয়েছে, গাজায় অবশিষ্ট জিম্মিদের জীবন রক্ষা ও তাদের মুক্তির জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নিন। এমনকি যদি তাদের মুক্তির জন্য যুদ্ধ থামানোর প্রয়োজন হয় তবে তাই করুন। ইউরোপের প্রায় সব দেশে মুসলিমদের প্রতি ঘৃণামূলক অপরাধ বাড়ছে। ইউরোপের 87 দেশের জোট ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী শাখা ইউরোপিয়ান কমিশনের মুসলিম বিদ্বেষ প্রতিরোধ বিষয়ক সমন্বয়ক ম্যারিয়ন লালিসে এই তথ্য জানিয়েছেন। তুরস্ক ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামের সম্মেলনে যোগ দিতে রোববার দেশটির পর্যটন শহর আন্তালিয়া এসেছিলেন ম্যারিয়ন। সেখানে সম্মেলনের ফাঁকে তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে দেয়া সাক্ষাৎকারে ম্যারিয়ন লিসা জানান, গাজায় হামাস ও ইসরায়েলি বাহিনীর যুদ্ধ বাধার পর থেকে ইউরোপে মুসলিমদের প্রতি ঘৃণা ও ঘৃণামূলক অপরাধ উভয়েরই রীতিমতো লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তিনি বলেন, 2023 সালের অক্টোবর থেকে বিশেষ করে 7 অক্টোবরের পর থেকে ইউরোপে মুসলিমদের লক্ষ্য করে বিদ্বেষমূলক অপরাধের হার বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে জার্মানিতে 140%। ধর্ম প্রসঙ্গে, রাজনীতি প্রসঙ্গে আপনার নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকতেই পারে, কিন্তু তার মানে এই নয় যে ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির কারণে এমন কোনো জনগোষ্ঠীর ওপর আপনি ঘৃণা উস্কে দিতে পারেন যারা পুরোপুরি ইউরোপের অংশ এবং আমাদের সমন্বিত সমাজের সদস্য। তিনি আরও বলেন, আমার মনে হয় ইউরোপে সেটাই ঘটছে। আরও দুর্ভাগ্যজনক হলো ইউরোপের সমাজে, সংবাদ মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দিন দিন মুসলিম বিরোধী ন্যারেটিভ শক্তিশালী হচ্ছে। এখন আর এই ন্যারেটিভ শুধু কথা বা শব্দে থেমে নেই। তবে ইউরোপের জনগণের সংখ্যাগরিষ্ঠ অংশ এখনও মুসলিমদের প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব পোষণ করে না বলে জানিয়েছেন ইউরোপীয় কমিশনের এই কর্মকর্তা। তিনি বলেছেন, বর্তমানে সেখানে মুসলিমদের প্রতি যে ক্রমবর্ধমান বিদ্বেষ পরিলক্ষিত হচ্ছে তা নিয়ন্ত্রণ করা সম্ভব। ম্যারিয়ন বলেন, বর্তমানে যে পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে তার নিয়ন্ত্রণ যদি সম্ভব, সংবাদ মাধ্যম এবং সাংবাদিকরা যখন এগিয়ে আসবেন। সত্য প্রকাশের পাশাপাশি তারা সংবাদ ব্যবস্থাপনাকে আরও বৈচিত্র্যময় করতে পারেন। মুসলিমদের প্রতি বিদ্বেষ উস্কে দেয় এমন লেখা প্রকাশের ক্ষেত্রে আরও সতর্ক হতে পারেন তারা। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।